প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে দেশ নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি বলে দাবি করে, সেই দেশের সেনাবাহিনী হঠাৎ মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে কেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই নিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দিতে অস্বীকার করলেন কেন? আজ ৩রা আগস্ট। আজকের আলোচনায় তিনটে বিষয় থাকছে। এক, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর খবর আর ট্রাম্পের রহস্যময় নীরবতা। দুই, ইরান আকাশ থেকে নীরবে কার সাহায্য পাচ্ছে? আর তিন, তেহরানে মার্কিন হামলার একটা নতুন ভিডিও, যেখানে ইরান অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন। চলুন প্রথম খবরে ঢুকি। আজ ৩রা আগস্ট প্রকাশিত কয়েকটি প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে নাম আসছে কুয়েত আর বাহরাইনের। একাধিক আরব দেশ থেকেই মার্কিন সেনা ফিরে যাওয়ার খবর একটানা আসছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো সরাসরি বলছেন এটা ফিরে যাওয়া নয়, এটা পালিয়ে যাওয়া। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এয়ারফোর্স ওয়ানে সফরের সময় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে আজ সরাসরি জিজ্ঞাসা করেন, আমেরিকা কি সত্যি কুয়েত আর বাহরাইন থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে? ট্রাম্প শুধু একটাই কথা বলেন। তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। দেখুন, এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। যদি সেনা সরানোর ঘটনাটি সত্যিই না ঘটতো, তাহলে ট্রাম্প সরাসরি অস্বীকার করে দিতে পারতেন। কিন্তু তিনি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আর এই নীরবতার কারণেই প্রশ্নটা এখন আরো বড় হয়ে গেছে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলছে? আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, খবরটি প্রথম ফ্ল্যাশ হিসাবে সামনে আনে আল জাজিরা, কিন্তু তারপর কয়েক ঘন্টা কেটে গেলেও দুনিয়ার কোনো বড় সংবাদ মাধ্যম ট্রাম্পের এই নীরবতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেনি। অথচ বিষয়টি ছোট নয়। মাত্র কয়েকটি লাইনের মধ্যেই এমন অনেক কিছু লুকিয়ে আছে যা সরাসরি লেখা হয়নি, কিন্তু চোখের সামনেই স্পষ্ট। কারণ এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইরান একটানা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে নিশানা করছে। একাধিক আরব দেশে থাকা মার্কিন ঘাঁটি আগেই হামলার আওতায় চলে এসেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গায়, আমেরিকা যদি সত্যি নিজেদের ঘাঁটি খালি করতে শুরু করে, তাহলে সেটাকে শুধু পুনর্বিন্যাস বলে ধরে নেওয়া কঠিন। সহজ ভাষায় বললে, সেনা সরানোর অর্থ শুধু জায়গা বদল নয়, সেটা হতে পারে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। আর একটা খবর এর সঙ্গে একটু জুড়ে দিলে ছবিটা আরো অস্বস্তিকর হয়ে ওঠে। আমেরিকা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা নিজেদের নাগরিকদেরও বলে দিয়েছে তারা যেন তৎক্ষণাৎ বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকেন। এই নিয়ে অ্যাডভাইজারি জারি হয়ে গেছে, আপনারা জানেন। অর্থাৎ একদিকে নাগরিকদের সতর্ক করা হচ্ছে, অন্যদিকে ধীরে ধীরে সেনা সরানো হচ্ছে। এই দুটো ঘটনা যদি পাশাপাশি রাখেন, তাহলে মনে হয় কিছু একটা ঘটছে, যার আঁচ পাওয়া যাচ্ছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার একটা প্রশ্নের কথা বলি, যেটা তুলেছেন সাধারণ দর্শকরাই। আজকের একটি ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আপনারা এই প্রশ্নটা করেছিলেন। ওই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম কুয়েতের পর এবার ইরাক থেকেও মার্কিন সেনা সরে যাচ্ছে এবং আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে একজন করে সব মার্কিন সেনাকে বার করে আনার পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারপরেই অনেক দর্শক আপনারা সন্দেহ প্রকাশ করেন। আপনাদের প্রশ্ন ছিল, এমনটা নয় তো যে আমেরিকা আগে নিজের সেনা আর নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে আর তারপর ইরানের উপর এমন কোনো ভয়াবহ হামলা চালাবে যার প্রভাব সীমান্ত পেরিয়েও ছড়িয়ে পড়বে? যুক্তিটা আপনারা দিয়েছেন এইভাবে যে ইরাক ইরানের একেবারে পাশের দেশ, বড় কোনো যুদ্ধ বাঁধলে ইরানের উপরে চালানো ভয়ানক হামলার আঁচ সবচেয়ে আগে ইরাকেই পৌঁছাবে। তবে এখানে আমাকে একটা কথা পরিষ্কার করে বলতেই হবে। দেখুন, এটা কোনো নিশ্চিত তথ্য নয়, এটা আপনাদের প্রশ্ন, একটা সম্ভাব্য পরিস্থিতির কল্পনা মাত্র। এর কোনো নিশ্চয়তা নেই।
কোনো সরকারি সমর্থনও নেই। আমি বিষয়টি আপনাদের সামনে রাখছি কারণ প্রশ্নটি অনেকের মনেই এসেছে, কিন্তু একে সত্যি বলে ধরে নেওয়া এখনই ঠিক হবে না। তবে একটা বিষয় নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত এটাই বলতে রাজি হননি যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ঠিক কী কারণে সরানো হচ্ছে। আর সেই কারণেই প্রশ্নগুলো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যথেষ্ট গুরুতর। আলোচনা আর চুক্তির নামে যে চেষ্টাগুলো চলছে সেগুলো শেষ পর্যন্ত আবার শুধু নাটক হয়ে থেকে যাবে না তো? কথাটা আমি আজ ৩রা আগস্ট সন্ধ্যায় বলে রাখছি, কাল কি হবে সেটা এখনই বলা মুশকিল। এবার আসি দ্বিতীয় বড় খবরে। এই খবরটি বুঝলে যুদ্ধের ছবিটাই বদলে যেতে পারে। ইরান এই যুদ্ধে আমেরিকাকে যে পরিমাণ ক্ষতি করতে পেরেছে তার পেছনে শুধু ইরান নয়, রাশিয়ার নীরব সাহায্যও থাকতে পারে। অর্থাৎ ট্রাম্পের একজন নীরব প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন নিজে সরাসরি মাঠে না নেমেই ইরানের মাধ্যমে আমেরিকার ক্ষতি করে যাচ্ছেন। আজকের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে এমন গোপন তথ্য সরবরাহ করছে যার সাহায্যে ইরান মার্কিন সেনার গতিবিধির উপর নজর রাখতে পারছে, পাশাপাশি নিজের সামরিক সরঞ্জামকেও আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া ইরানকে আকাশ থেকে সাহায্য দিচ্ছে, অর্থাৎ উপগ্রহের মাধ্যমে নজরদারি আর ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য, যাকে সিগন্যালস ইন্টেলিজেন্স বলা হয়। বিষয়টা একটু সহজ করে বলি, এর মানে হলো শত্রুপক্ষের যোগাযোগ, রেডিও সংকেত আর যন্ত্রপাতির সংকেত ধরে ফেলে বুঝে নেওয়া তারা কোথায় আছে এবং কি করতে যাচ্ছে। বলা হচ্ছে এই গোয়েন্দা তথ্যের সাহায্যেই ইরান মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন সেনার জমায়েত এবং তাদের চলাচল আগে থেকেই চিহ্নিত করতে পারছে। আর ঠিক এই কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, রাশিয়ার দেওয়া এই তথ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে, যাতে ইরান মার্কিন অস্ত্র আর হামলা আরও ভালো মোকাবিলা করতে পারে। তবে এখানে একটা জরুরি কথা আছে, এই প্রতিবেদনে করা এই দাবিগুলো এখনো পর্যন্ত রাশিয়াও স্বীকার করেনি, ইরানও করেনি। আর এই কারণেই খবরটি সামনে আনতে আমি একটু অপেক্ষা করেছি। ভেবেছিলাম হয়তো কোনো এক পক্ষ অস্বীকার করবে, কিন্তু কেউ কিছু বলেনি। এখন প্রশ্ন হলো, এই নীরবতাকে কিভাবে পড়া উচিত? অস্বীকার না করাটাই কি এক ধরনের স্বীকৃতি? এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে এর অর্থ দাঁড়াবে খুব সহজ। আমেরিকা যে যুদ্ধকে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ভাবছে, তার পিছনে রাশিয়ার নীরব উপস্থিতিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমেরিকার বিরুদ্ধে একটি নতুন মোর্চা খুলে যেতে পারে? এমন একটি মোর্চা যা চোখে দেখা যাবে না, কিন্তু যার অস্তিত্ব থাকবে আর যার পিছনে কাজ করবে রাশিয়ার মস্তিষ্ক। এবার তৃতীয় খবরে আসি। এই খবরটি এই যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোকে আবার সামনে এনে দিয়েছে। আজ ৩রা আগস্ট সকালে ইরানের সরকারি টেলিভিশন একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে যুদ্ধের একেবারে শুরুর দিকের একটা ঘটনা দেখানো হয়েছে। ঘটনাটি ২রা মার্চ ২০২৬-এর তেহরানের ফিরদৌসি স্কোয়ারে চালানো মার্কিন হামলার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে সেখানে। ইরানের অভিযোগ, প্রথমে মার্কিন হামলা ফিরদৌসি স্কোয়ারে নিশানা করে, আর এই অভিযোগের সমর্থনে তারা সিসিটিভি ফুটেজ সামনে এনেছে। এরপর যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুতর। প্রথম হামলার মাত্র ৭ মিনিটের মধ্যে ঠিক একই জায়গায় দ্বিতীয় হামলা চালানো হয়। এই ধরনের কৌশলকে ইংরাজিতে বলা হয় ডাবল ট্যাপ। অর্থাৎ প্রথম হামলার পর যখন উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান, ঠিক তখনই একই জায়গায় দ্বিতীয়বার আঘাত করা। ইরানের দাবি অনুযায়ী দ্বিতীয় হামলার সময় সেখানে উদ্ধারকারী দল, চিকিৎসা কর্মী এবং সাধারণ মানুষ আহতদের বের করে আনার কাজে ব্যস্ত ছিলেন। ইরান বলছে এই দ্বিতীয় হামলায় কয়েক ডজন ইরানি নাগরিক নিহত হন এবং বিপুল সংখ্যক মানুষ আহত হন। তাহলে এর অর্থ কি সেটা এবার একটু সহজভাবে বোঝা যাক। ইরানের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় হামলাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন সেখানে কোনো সামরিক তৎপরতা নয়, বরং উদ্ধার কাজ চলছিল। সেই কারণেই ইরান বলছে আমেরিকা জেনে বুঝে সাধারণ ইরানি নাগরিকদের হত্যা করেছে।
তবে এখানে ভারসাম্য বজায় রাখা দরকার। এই ভিডিও কিংবা ইরানের এই অভিযোগ নিয়ে আমেরিকার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বক্তব্য আসেনি। অর্থাৎ এটি এই মুহূর্তে ইরানের অভিযোগ এবং ইরানের প্রকাশ করা ফুটেজ। আমেরিকার পক্ষ থেকে এর সমর্থন বা খণ্ডন কোনোটাই আসেনি। তবু এই ভিডিও একটি পুরনো প্রশ্নকে আবারও জীবিত করে তুলেছে। এই যুদ্ধে আসল নিশানা আসলে কে ছিল, আর সবচেয়ে বড় মূল্য চোকালো কারা? এবার সব মিলিয়ে ছবিটা এক জায়গায় রাখছি, যাতে সম্পূর্ণ ছবিটা আরও পরিষ্কার হয় আপনাদের চোখে। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে বলে খবর আসছে, নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে, আর প্রেসিডেন্ট মুখ খুলতে রাজি নন। অন্যদিকে দাবি উঠছে ইরান একা লড়ছে না, তার পেছনে রাশিয়ার নীরব গোয়েন্দা সহায়তা রয়েছে। এখন সামনে তাহলে কি হতে পারে? পরিস্থিতি এভাবে চলতে থাকলে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম সম্ভাবনা, আমেরিকা সত্যিই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনছে। সেক্ষেত্রে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার একটা বড় ইঙ্গিত মিলবে। দ্বিতীয় সম্ভাবনা, সেনা আর নাগরিক সরানোর পিছনে অন্য কোনো হিসাব কাজ করছে। তবে এই দ্বিতীয় সম্ভাবনার পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই, তাই একে অনুমানের বেশি কিছু বলা যাবে না। সবকিছু নির্ভর করছে একটা বিষয়ের উপর, ট্রাম্প নিজে মুখ খোলেন কি না। তাই আগামী কয়েকদিন এই বিষয়ের উপরেই নজর রাখতে হবে। মোদ্দা কথা এটাই, মার্কিন সেনা সরছে, প্রেসিডেন্ট চুপ, রাশিয়ার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর ইরান নতুন ফুটেজ দিয়ে অভিযোগ আরো জোরালো করছে। এতগুলো ঘটনা একসঙ্গে ঘটছে বলেই বিষয়টা আরো গুরুতর মনে হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে সরাসরি অস্বীকার না করে চুপ করে গেলেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি নিছক কূটনৈতিক সতর্কতা, নাকি এর পেছনে বড় কিছু লুকিয়ে আছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে আরাঘচির হুঙ্কারে পাল্টে গেল সব, জান নিয়ে পালালো ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনাদের মতামত আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন ইরানকে গুড়িয়ে দেবেন, কিন্তু তিনি আবার কেন পিছু হটলেন? ডোনাল্ড ট্রাম্পের কি এমন হলো? তার কি ঘন ঘন মুড সুইং হয়? তিনি এই এখন একটা বলেন, পরক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গত 5 দশকের মধ্যে এইরকম প্রেসিডেন্টের আচরণ দেখা যায়নি। দিনে একটা বলছেন, রাতে একটা করছেন। হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধ থেকে পিছু হটে গেলেন? তিনি বলেছিলেন সর্বাত্মক হামলা করে ইরানকে গুড়িয়ে দেয়া হবে। আবার হঠাৎ করেই তিনি বিবৃতি দিয়ে বললেন যে ইরানের সমৃদ্ধির জন্য, ইরানের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা যুদ্ধ প্রত্যাহার করলাম, হামলা করছি না, কারণ আমরা একটি চুক্তি করতে চাই, সেই চুক্তি করতে সম্মত হয়েছে তেহরান। ঘটনা কি এটাই? না, এর পেছনে অন্য কিছু আছে। নিশ্চয়ই দর্শক, অন্য কিছু আছে। এক আরাকচির হুঙ্কারেই তো তটস্থ ডোনাল্ড ট্রাম্প। কি ঘটলো আসলে সেটা একটু আপনাদেরকে জানাতে চাই। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে যদি সামরিক হামলা চালায়, তাহলে তেহরান দৃঢ় এবং উপযুক্ত জবাব দেবে। আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন যে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব আন্তর্জাতিক আইন অনুযায়ী দেবে। তিনি আরো বলেছেন, এমন পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। টেলিফোনে আরাকচি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও আমরা প্রতিক্রিয়া দেখাবো। তিনি একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর প্রতি সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। দর্শক, এটি হচ্ছে মূল কথা। ফয়সাল বিন ফারহানকে ভালো ভয় ধরিয়ে দিয়েছেন আব্বাস আরাকচি। স্পষ্টভাবেই বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সৌদি আরব সহযোগিতা করে, তাহলে রিয়াদের কোনো সরকারি বেসরকারি ভবন লক্ষ্য থেকে আড়াল হবে না, মানে লক্ষ্যবস্তুতে পরিণত হবে সৌদি আরবের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা।
আরাকচির এই হুঙ্কার বা সতর্কতার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি কথা বলেছেন ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এই কথা বলার পরে তিনিও আসলে নড়ে চড়ে বসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে পরিস্থিতি কি ঘটতে পারে। তিনি তড়িঘড়ি করেই ফোন করেন ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পকে ফোন দেওয়ার পর তিনি স্পষ্টভাবে জানান যে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যদি অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ইরানও ছেড়ে কথা বলবে না, পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে যাবে। কারণ দেখুন, সৌদি আরবের নিজস্ব গোয়েন্দা সংস্থার কাছে ভয়ঙ্কর তথ্য ছিল। সেই তথ্যটি কি? যে ইরান পূর্ণোদ্যমে প্রস্তুতি নিয়েছে প্রত্যাঘাত করার। হামলা হলেই ইরান প্রথমে আক্রমণ করবে সৌদি আরবে, এরপর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইনে। এই রাষ্ট্রগুলোর কোথায় কোথায় হামলা করা হবে, কোন লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেয়া হবে, সেটার অনেক তথ্যই রিয়াদের গোয়েন্দাদের কাছে চলে যায়। ফলে তারা কেঁপে উঠেন, তারা সতর্ক হয়ে ওঠেন এবং তারা মোহাম্মদ বিন সালমানের প্রশাসনকে জানান যে পরিস্থিতি ভয়াবহ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক হামলা করবে, তার বিপরীতে তেহরান আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, উল্লেখযোগ্য সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে তেল শোধনাগার থেকে শুরু করে আরো যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, এগুলো একেবারেই গত 3 দিনে সিল করে দিয়েছে তেহরান। বিশেষ ঘোষণা দিয়ে মহাসড়কগুলোতে যান চলাচল কমিয়ে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন এবং রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক তৎপরতার মধ্য দিয়ে সুড়ঙ্গগুলো থেকে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধাস্ত্র বের করে সেগুলো যানবাহনে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। স্যাটেলাইটের চিত্র থেকে এমনটি দেখতে পেয়েছিল আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবের গোয়েন্দারা। ফলে ইরান যে ভয়াবহ একটা প্রস্তুতি নিচ্ছিল সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। মানুষের চলাচলও ইরানের বিভিন্ন শহরে কমে গিয়েছিল, কারণ ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি আগে থেকেই জানিয়েছিল যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে যাচ্ছে, সুতরাং তাদের একটি হামলাও জবাব ছাড়া ফেরত দেওয়া হবে না। তারা আকাশে হোক অথবা নৌপথে হোক অথবা স্থলভাগে হোক আক্রমণ করলেই তাদের একেবারে গুড়িয়ে দেওয়া হবে, নাস্তানাবুদ করা হবে। এটা হচ্ছে একটা প্রথম প্রসঙ্গ। যারা এই মুহূর্তে ইরানে আছেন বাংলাদেশের প্রবাসী, তারা এই চিত্রটা প্রত্যক্ষ করেছেন। আর অন্যদিকে সৌদি আরব, আপনারা জানেন যে ইরাকে একটা হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে। এরপর কিন্তু ইরানের পররাষ্ট্র দফতর কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে হুঙ্কার দিলেন যে একেবারে গুড়িয়ে দেব ইরানকে, এই হুঙ্কারটা কিসের জন্য দিতে পেরেছেন? তিনি দিয়েছেন এ কারণে যে আমার পাশে সৌদি আরব আছে। কারণ সৌদি আরবের এখনো সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, অন্যান্য যুদ্ধাস্ত্র যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছিল সেগুলো তো অক্ষতই আছে। কারণ সৌদি আরবের স্থাপনাগুলোতে তো আর ইরান আক্রমণ করেনি, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে করেছে। তো সেই সব অক্ষত অস্ত্রের জোরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহসী হয়ে উঠেছিলেন এবং তিনি হামলার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এখন কি হলো? আমরা দেখতে পেলাম যে নিজের পাত্তারি গুটালেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন আলোচনার কথা বলছেন এবং তিনি নিজেই জানালেন যে ইরান একটি চুক্তি করতে সম্মত হয়েছে। এই হচ্ছে গোপন পরিস্থিতি। প্রিয় দর্শক, যদি ইরানের উপর চূড়ান্ত হামলাটি করত মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে সৌদি আরব স্থিতিশীল থাকতো না, ভয়াবহ অগ্নিগর্ভে পতিত হতো সৌদি শাসকরা। তো সে কারণেই এই ধরনের একটা সমূহ বিপদ হবে বুঝতে পেরেই প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পকে ফোন দেন, সতর্ক করেন এবং স্পষ্টভাবে জানান যে এখন হামলা করা ঠিক হবে না। অন্যদিকে আপনারা জানেন যে বাহরাইনের তরফ থেকে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে যে যেন কোনো ধরনের হামলা না করা হয়। জর্ডান তো ইউটার্ন নিয়েছে, আপনারা জানেন। আর এখন কুয়েতও বলছে যে আমরা আমাদের স্থলভাগ, জলভাগ এবং আকাশপথ মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেব না, শুধু আমাদেরকে
নিরাপত্তাটুকু দেয়া হোক, আমাদের স্থাপনা যেন আক্রান্ত না হয় সেই প্রতিশ্রুতি দেয়া হোক। তাহলে আমরা দর্শক কি দেখতে পাচ্ছি? এক, আব্বাস আরাকচির হুঙ্কারেই থতমত খেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। তো এটাও একটা বিজয় ইরানের জন্য। ইরান এভাবেই সম্ভবত চূড়ান্ত বিজয় অর্জন করবে। আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি যে হুথিরা লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালীতে গত 72 ঘন্টায় একেবারে পূর্ণ কর্তৃত্ব আরোপ করেছে। হরমুজ যেমন ইরানের নিয়ন্ত্রণে, এখন বাব আল মানদেবও হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে। সুতরাং সমীকরণ উল্টে গেছে। যে যত কথাই বলুক না কেন, ইরানকে আক্রান্ত করে দুর্বল করা বা পর্যদস্ত করা অতটা সহজ নয়। দর্শক, শেষ করছি, আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। একটা ঘোষণা দিয়ে শেষ করছি। আমার একটি উপন্যাস বেরিয়েছে, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি সংগ্রহ করবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী। অনুরোধ থাকলো, স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। ও তবে একটি তথ্য আপনাদেরকে দিয়ে যাই, ইসরায়েলও এখন পিছু হটতে বাধ্য হয়েছে। গত 1 মাস আগেও গলায় শক্ত জোর ছিল নেতানিয়াহুর, এখন নেই। কারণ কি জানেন? ইসরায়েলের সেনারা বিদ্রোহ করছে। গত 2 দিন আগে একটি ঘাঁটি থেকে 300-র মতো সেনা সদস্য বিদ্রোহ করে বেরিয়ে গেছে। এটা ইসরায়েলের ইতিহাসে একটা ভিন্ন রকম চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যেকটা সেনা কমান্ডে বিদ্রোহ ঘটছে, ফলে নেতানিয়াহুর কণ্ঠ কিন্তু মিনমিনে হয়ে গেছে। কি করবেন নেতানিয়াহু? সামনের দিনে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারবেন? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডের একজন কমান্ডার স্পষ্টভাবে বলেছেন যে হয় আমার অস্ত্র গোলাবারুদকে বাঁচাতে হবে, নয় ইসরায়েলকে। আমরা একসঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করতে পারবো না। আমাদের সেই রকম যুদ্ধাস্ত্র নেই, আমাদের সেই রকম সাপোর্ট নেই। তো তাহলে বুঝতেই পারছেন প্রিয় দর্শক। ভালো থাকুন সবাই।